আমাকে অ্যাকচুয়ালি মনসুর চৌধুরী সাহেব দাওয়াত দিয়েছিলেন। আমি যে সেনাবাহিনীতে চাকরি করি, যে অবসরপ্রাপ্ত সৈনিকদের এখানে একটা সংগঠন আছে, সেইখানে তাদের সাথে আমার একটু চা খাওয়ার কথা। আমি আমার পরিবার পরিজন নিয়ে একটু এখানে আসছি। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, আবার স্কুল শুরু হবে। এই সুযোগে একটু মনে করতে পারেন যে ট্যুরিজম করতে আসছি। এটা শুনে আমাদের কিছু অবসরপ্রাপ্ত সৈনিক ভাইরা আমাকে দাওয়াত দিয়েছিল। তো মনসুর সাহেব আমাকে এখানে নিয়ে আসছে এবং আমি এসে দেখলাম যে এটা অত্যন্ত ভালো হয়েছে যে আপনাদের সাথে এখানে আমার পরিচয়ের সুযোগ হয়েছে এবং আজকে 5ই আগস্ট সেইটা আমরা একটা আলোচনার একটা অংশগ্রহণ করতে পারলাম। আপনারা কয়জন আমাকে চেনেন আমি জানি না, আমি মিডিয়াতে প্রায়ই কথা বলি। আমি জুলাই বলতে পারেন সম্মুখসারী লোক ছিলাম। রাজনৈতিকভাবে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম। এই মুহূর্তে একটু অফ, বাট জাতীয়তাবাদ আদর্শই আমার রাজনীতি। আমি জেল খেটেছি, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি। 2010 থেকে 2016 সাল পর্যন্ত বেগম জিয়ার সাথে যেহেতু সেনাবাহিনীর প্রশিক্ষণ রয়েছে, আমি ওই নিরাপত্তার দায়িত্ব মাঝে মাঝে পালন করতাম। যেদিন যিনি জেলে যায় তার পাশে আমি দাঁড়াইছিলাম। সো এই নির্যাতন শুধু আমার মতো আমি না, এখানে শত শত হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জীবন নষ্ট হয়েছে, ভঙ্গু হয়েছে, এগুলো সব আমরা জানি। আমি ওই দিন যেহেতু আমি আমার আন্তর্জাতিক সম্পর্কে ছাত্র আমি এবং সেনাবাহিনীতে চাকরি করছি, আন্তর্জাতিক বাহিনীর সদস্য ছিলাম, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমার মনে হচ্ছিল যে আওয়ামী লীগের পতন শুধু সময়ের ব্যাপার। কারণ এটা ইতিহাসের প্রতিষ্ঠিত সত্য, স্বৈরাচারী পতন হয়, শুধু সময়ের ব্যাপার। এইটা আপনার ফ্রাউন থেকে শুরু করে বাশার আল আসাদ পর্যন্ত এটা সত্য। তো শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু প্রত্যেকটা পতনের একটা মূল্য থাকে। সেই মূল্য এদেশের মানুষ দিয়েছে, এদেশের ছাত্র জনতা দিয়েছে। 1500 জীবন স্যাক্রিফাইস হয়েছে, হাজার হাজার যোদ্ধা চক্ষু হারিয়েছে, অনেকে পঙ্গু হয়ে আছে। তো আমাদের এবারের এই যে আন্দোলন, এই যে বিপ্লব, এর আকাঙ্ক্ষাটা কি ছিল? মূল কথা ছিল এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে ফেসিজম সৃষ্টি হবে না, যেখানে স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না, যেখানে মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না, লুটপাটতন্ত্র সৃষ্টি হবে না। বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি এত নিম্নমানের হয়ে গেছে যে রাজনীতিটা কমপ্লিটলি একটা লুটেরা তন্ত্রে পরিণত হয়েছে। কমপ্লিটলি হাতে গোনা আপনারা দেখেন কয়জন সৎ মানুষ আছে রাজনীতির সাথে জড়িত। রাজনীতি করলেই তার সম্পত্তি বেড়ে যায়, তার আত্মীয় স্বজনের সম্পত্তি বেড়ে যায়, বিদেশে টাকা পাচার করতে পারে, সম্পত্তি দখল করতে পারে এবং এইটার কোনো হিসাব, কোনো জবাব দিতে থাকে না। তো এই যে আকাঙ্ক্ষা যারা জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে, আমি এই আন্দোলনের সময় মহাখালী, রেল ক্রসিং, বনানী, ফার্মগেট এই এলাকায় আমি আন্দোলন করছিলাম এবং আমার ফেসবুকে যদি আপনারা দেখেন আমি আমার ওই 5ই আগস্টের আগের যে এবং 5ই আগস্টের ভিডিওগুলো আমি শেয়ার করেছি। তো ওখানে বিস্তৃত দেওয়া আছে যে গুলির ভিতরে, যেহেতু আমার মিলিটারি ট্রেনিং, আমি গুলির ভিতরে সামনে থেকে আগাই দিকে যারা আহত হচ্ছে তাদেরকে উদ্ধার করেছি। তো এখন হেলালি সাহেব একটা কথা বলছে, উনি আমার কথাটা বলে ফেলছেন যে এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আসলে কতটুকু পরিবর্তন হয়েছে। শুধু যদি এই মানুষগুলো বদল হয় তাহলে তো সেই আকাঙ্ক্ষা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। তো এইটা অত্যন্ত দুর্ভাগ্যের কথা যে এখনই আমাদের দেশের জনগণ, স্পেশালি সাংবাদিক, সবচেয়ে সচেতন মহল, তারা যখন এই উপলব্ধিতে এসছেন যে শুধু চেহারা পরিবর্তন হয়েছে তার মানে বিপ্লব সফল হবে কি হবে না, এটা অত্যন্ত সংশয় থেকে যাবে যে আসলে হবে কিনা। আপনি দেখেন যে আমি বিএনপির সদস্যই বলি, আমি বিএনপিকে সমালোচনা করি। যারা আমার আলোচনা দেখেছেন যে একটা যে সমস্ত দেশ এবং জাতি টেক অফ করেছে, যারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, সেখানে কখনো না কখনো একজন ভালো নেতা আসছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রেসিডেন্ট জিয়া সেই রকম একজন নেতা ছিলেন যে তিনি যদি
আরও কয়েক বছর, আরও 10 বছর 20 বছর যদি নেতৃত্ব দিতে পারতেন তাহলে বাংলাদেশ টিকা করত। তো এখন উনি শহীদ হলেন, এরপরে আপনার সেই 91 আসলো, এর সাথে পতন হলো, সেখান থেকে আবার একটা পতন আমরা দেখলাম। বাংলাদেশ এমন একটা ক্রান্তিকাল থেকে সবসময় অতিবাহিত করে যে এখন পর্যন্ত 6টা অভ্যুত্থান হয়েছে। 1975, 1990, 96, 2001, 2006 এবং 24। তো এই কোন দেশে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটা রীতিনীতি আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারলাম না। তো প্রতিবাহীকে একটা পতন হবে, অর্থাৎ রাজনীতি করতে এসেই এইরকম লুটেরাতন্ত্র সৃষ্টি করবে যে পতন ব্যতীত তারা ক্ষমতা ছাড়তে পারে না। যখন এসে অপকর্ম দুষ্কর্ম শুরু করে তখন তাদের চাটুকাররা, আপনার হেলাল সাহেব একটা কথা উল্লেখ করছে, আমার খুব পছন্দ হয়েছে, দাস। এমন একটা দাস গ্রুপ সৃষ্টি হয়, এমন একটা পদলেহনকারী পাশে সৃষ্টি হয়, তারা বলবে এখন যদি আপনি নির্বাচন দেন তাহলে আপনি হেরে যাবেন। তাহলে কি আপনার ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় থাকতে হলে কি করতে হবে? মাইম্যান সৃষ্টি করতে হবে, মাইম্যান। তো এই মাইম্যান যারা সৃষ্টি করছে, শেখ হাসিনা তো সবচেয়ে বেশি মাইম্যান সৃষ্টি করছিল। এই মাইম্যান তো তাকে রক্ষা করতে পারে নাই। তো সেই জন্য আমরা বলি যে এখন ঐতিহাসিক আরেক তথ্য দিয়ে আমার লাস্ট অংশটা আসছে যে সমস্ত দেশে অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, তার 80% দেশ বিপ্লব পরবর্তী সময় সাফল্যমণ্ডিত হয়নি। 80% ক্ষেত্রে সাফল্যমণ্ডিত কিছু দেশ হয়েছে। ফ্রান্স হয়েছিল, যুগোস্লাভিয়া হয়েছিল, আর দক্ষিণ কোরিয়া মার্শালের মাধ্যমে গণতন্ত্রে আসছে। 1962 সালে জেনারেল পার্ক চি মার্শাল জারি করেছিল। 27 বছর সেই দেশ মার্শাল ধরে আমাদের মধ্যে এরকম একটা অরাজকতা পরিস্থিতি ছিল। তো আমি অনেক প্রশ্নে বলছি যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এখান থেকে যদি সত্যিকার জাতি গঠন করতে হয় তাহলে মিনিমাম সময় হচ্ছে 10 বছর। সেটা কেন বলছিলাম এই কারণে, ফ্রান্সের চার্লস দ্য গল 10 বছর সময় নিয়েছিল দেশটাকে ঠিক করার জন্য। তো সেইখানে ইউনূস সাহেব আসলো। এখন ইউনূস সাহেব তো ব্যর্থ হয়েছে, এটা তো পরিষ্কার। উনি আসলে তেমন কিছু করতে পারে নাই। উনি যে টিম গঠন করেছিল সেই টিম আসলে ডেলিভার করতে পারে নাই। বিএনপি এই নির্বাচনটা আদায় করে নিয়েছে মাত্র 18 মাসে। একটা অভ্যুত্থানের পরে 18 মাস আসার কোনো সময় না। তাহলে এই অভ্যুত্থানের, এই বিপ্লবের আকাঙ্ক্ষাটা এখন সাফল্যমণ্ডিত করার সম্পূর্ণ দায়ভার এখন বিএনপির কাঁধে আসছে। এইটা তো এখন বিএনপি এইটাকে সফল করতে হলে, সুশাসন, ন্যায্যতা, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে তার একটা টিম দরকার। আপনি দেখছেন যে স্পেন জিতেছে কারণ তাদের টিম ওয়ার্ক ছিল। তো স্পেনের পাশে একটা দেশ আছে পর্তুগাল, সেখানে একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু অন্য প্লেয়াররা একই মানে না বলে তারা জিততে পারে, সফল হইতে পারে নাই। হ্যাঁ, আর্জেন্টিনা হেরে গেল। আর্জেন্টিনা মনে হলো যেন একেবারে মানে একটা নস্যে একটা দল হয়ে গেল, স্পেনের সামনে চুপসে গেল। স্পেন এইরকম টিম। তাহলে আজকে তারেক সাহেবের যদি সফল হতে হয় তাহলে তার এইরকম টিম গঠন করতে হবে। এই টিমের ভিতরে যদি লুটেরা তন্ত্র থাকে, এই টিমের ভিতরে যদি চরিত্রহীন লোক থাকে, এই টিমের ভিতরে যদি দুর্নীতিবাজ থাকে, তাহলে উনি সফল হতে পারবে না। আমি সরি টু সে, আমরা যেহেতু সমাজের কনসাস বলছি, আমার কেন জানি মনে হচ্ছে বিএনপি সফল হওয়া খুবই দুষ্কর, খুবই চ্যালেঞ্জিং। এবং মানুষ ইতিমধ্যে বলা শুরু করেছে, যেটা উনি বলেছেন যে শুধু চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু কোনো কিছু পরিবর্তন হয় না। তাহলে এই তথাকথিত রাজনীতি দিয়ে এটা হবে না, আউট অফ বক্স কিছু একটা করতে হবে। রাজনীতিটা এমন হয়ে গেছে, আমরা দেখেন সুপ্রিম কোর্টে নতুন করে ডিএজি এএজি নিয়োগ করছে এবং সেখানে আন্দোলন চলছে। যে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আন্দোলন করতে হবে, আন্দোলন সবাই আসবে, যোগ্যতা, দক্ষতা, সততার ভিত্তিতে কোনো নিয়োগ করা যাচ্ছে না। মানে অনেক সময় চতুর্থ পঞ্চম শ্রেণীর লোক দিয়ে দেশ শাসন করতে হচ্ছে। তো সেইটা করতে হলে কিছু নতুন একটা বাইর করতে হবে। আমাদের রাজনীতিবিদ যারা আছে তাদের প্রতিদিন
এই কথাটা স্মরণ করতে হবে যে বিচারপতি মানিক নামে একজন লোক কলাপাতায় অবস্থায় গ্রেপ্তার হয়েছিল। আর এইটা মনে রাখতে হবে যে রাজনীতি করলে যাতে পালাতে না হয়, এই রাজনীতি আপনারা করবেন না যাতে আপনাদের পালাতে হয়। তাহলে জবাবদিহিতা, সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা আপনার অবশ্যই কায়েম করতে হবে। এবং পরিবারতান্ত্রিক রাজনীতি পৃথিবীর কোথাও সম্ভব হয় নাই। আমি জানি না তারেক সাহেব সেটা অ্যাভয়েড করতে পারবে কিনা। পরিবারতন্ত্র রাজনীতির মাধ্যমে পরিবারতান্ত্রিক ধনতন্ত্র সৃষ্টি হয়, যেটার নাম হলো ক্রনিক ক্যাপিটালিজম। অর্থাৎ পরিবারের সবাই ধনী হয়ে যায়, মানে শেখ হাসিনার একটা চাকর 400 কোটি টাকার মালিক হয়ে গেছিল না ওইভাবে। সো এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, এইটা বিএনপি তাড়াহুড়ো করে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে সম্পূর্ণ দায়িত্বটা তাদের ঘাড়ে নিয়ে এসেছে। তারা যদি সফল না হয়, মানুষ যদি এই কথা বলা শুরু করে আমরা আগে ভালো ছিলাম, সেটা ওই ফ্যাসিজমকে সুযোগ দেবে। আর এই যে মানুষ যত ক্ষিপ্ত হয় তত কিন্তু আবার নতুন করে আন্দোলনের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব ইট ইজ ভেরি 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 চ্যালেঞ্জিং বর্তমান সরকারের উপরে, এবং সেটা অসম্ভব না, এটা অ্যাচিভ করা অসম্ভব না। আপনার যে কোনো অন্যায়, যে কোনো দুর্নীতি, যে কোনো এই যে মানি লন্ডারিং কেস, এইগুলো আপনার অবশ্যই সে যদি পরিহার করতে পারে, নিজের দলকে যদি দুর্নীতিমুক্ত করতে পারে, নিজের দলের যদি কোনো মন্ত্রী, কোনো এমপি যদি দুর্নীতিতে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে যদি উনি ব্যবস্থা নিতে পারেন, তাহলে উনি সফল হবে। প্রেসিডেন্ট জিয়ার একজন স্টাফ অফিসার সিঙ্গাপুর থেকে একটা ভিসিপি এনেছিল সরকারি অনুমোদন ব্যতীত। সেই সময় ভিসিপি খুব লুক্রেটিভ ছিল। প্রেসিডেন্ট জিয়া তাকে ডিসমিস করে দিয়েছিল সেই অফিসারকে। এইটা ছিল তার সততার উল্লেখ। দোষ আওয়ামী লীগের মতো যদি রাজনীতির নামে সবাই চুরি ডাকাতি করে, তাহলে আওয়ামী লীগ থেকে কোনো পার্থক্য হয় না। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে আবারও বলি যে এইটা একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হলো যে মানুষ যদি এটা মনে করে যে এই সরকারের ভিতরে ইন্ডিয়ান পদলেহনকারী আছে, অর্থাৎ আওয়ামী লীগ সম্পূর্ণ একটা ইন্ডিয়ান প্রভাবশালী একটা শাসন ব্যবস্থা ছিল, এবং তারা সব কিছু ডিকটেট করতো, সব কিছু প্রমোশন পোস্টিং থেকে শুরু করে কোন চুক্তি কারে কি করবে সব। তাহলে এই সরকারের ভিতরে যদি মানুষের সেই ধারণা সৃষ্টি হয় যে এখানে ইন্ডিয়ান প্রভাব রয়েছে এবং ইন্ডিয়ান পদলহনকারী লোক রয়েছে, সেটাও মানুষ পছন্দ করবে বলে আমার মনে হয় না। আমরা আশা করব উনি 17 বছর ইংল্যান্ডে ছিল, উনি সুশাসন, ন্যায় বিচার কি, জবাবদিহিতে কি, সেইটা উনি দেখে আসছেন। উনি নিজে যত ভালো উদাহরণ সৃষ্টি করুক না কেন, সেইটা যদি ওনার তৃণমূল পর্যন্ত সেইটা যদি কার্যকরী না হয়, তাহলে ওনার এই ব্যক্তিগত ভালো কাজগুলো কোনো কাজে আসবে না। একটা গ্রামের একটা এলাকার যদি একটা ছেলে চাঁদাবাজ করে, পুরো গ্রামের লোক তখন খেপে যায়। এইটা উনি পরিহার করতে পারবে কিনা, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। আমরা আশা করব উনি ওনার টিমের যারা ইতিমধ্যে এই 6 মাসের ভিতরে যারা খারাপ করেছে তাদেরকে সরিয়ে দেবে, ওনার পিতার মতো ভালো টিম গঠন করবে এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সাফল্যমণ্ডিত করবে। তাহলে উনিও সফল হবে, দেশও সফল হবে, এবং ওই যে ফ্যাসিজম যারা বারবার ঘোষণা দিচ্ছে তারা ফিরে আসবে, ফিরে আসার সুযোগ পাবে না। মানুষকে আস্থায় রাখতে হবে, এবং মানুষকে আস্থায় রাখার একমাত্র মহৌষধ হলো সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। আজকে আপনাদের সাথে পরিচয় খুবই ভালো লাগলো, আপনার সাথে দেখা হলো, কিছু কথা বলার সুযোগ পেলাম। আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আপনাদের দাওয়াত থাকবে। আপনারা যদি ঢাকায় যান, আপনারা যদি সময় পান, আমার ওখানে বেড়াবেন। সো আমি অনেকদিন কার্ড দিয়েছি, আমার সবাইকে যেতে পারি, আমার কার্ড নাই। সরোয়ার্দী ভবনে আমি বসি। আর যদি আপনাদের কোনো লিগাল কোনো পরামর্শ, কোনো সাপোর্ট দরকার হয়, ইনশাল্লাহ আমাদের টিম, আমি আপনাদেরকে সেই সাহায্য দেবো, যেহেতু আমি প্র্যাকটিস করি। আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের যুগান্তকারী কিছু মামলা আমি হ্যান্ডেল করেছি। এই সিনা হত্যা মামলা আমি হাইকোর্টের লয়ার ছিলাম, তার পরিবারের লয়ার। জাহিদ নামে একজন অফিসারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক ফোন করছিল, তার লয়ার আমি। একজন মেজর জিয়া আছে, তাকে মিথ্যা মামলায় 3টা ফাঁসি দিয়েছে, 3টা মামলা, এবং আরও 9-10টা মামলাতে, তার লয়ার আমি। মুনিয়া হত্যাকাণ্ড আপনাদের মনে আছে কিনা? মুনিয়ার বোনের লয়ার আমি, এবং এই মুনিয়ার বোনের মামলা আমি চালাতে যাই, বসুন্ধরা গ্রুপ আমার বিরুদ্ধে নেক্সট ডিফেন্ডার করছে। তো আমার বাধ্য হয়ে আমি তাদের বিরুদ্ধে 3টা মামলা করতে হয়েছে। আবার শাহ আলম সাহেব আমার বিরুদ্ধে 3-4টা মামলা, সেগুলো চলবে। তো আমার ক্যারেক্টারের একটা অংশ হলো যে যারা সমাজে বিত্তবান, যারা প্রভাবশালী, এরা যদি অন্যায় করে, ওকে
শৃঙ্খলা আনতে, ওকে আইনের আওতা আনতে আমার যতটুকু শক্তি আছে, আমার যতটুকু সাহসিকতা আছে, আমি ওদের দিকে কাজ করি। তো এরকম আরও অনেক আছে, এগুলো অনেক সময় আপনারা মিডিয়ায় দেখছেন এবং এটা চলমান থাকবে। আপনাদের সাথে আবারও কথা বলার সুযোগ পেয়েছি এবং পরিচয় হতে পেরেছি। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।